হ্যালো বন্ধুরা, আজ আমি ব্যাখ্যা করতে যাচ্ছি সাম্প্রতিক সময়ের একটি ট্রেন্ডিং ইন্ডিয়ান হরর সিরিজ যার নাম ভাই দ্য গৌরব তিওয়ারি মিস্ট্রি। আপনারা হয়তো জানেন গৌরব তিওয়ারি ছিলেন ভারতের প্রথম প্যারানর্মাল ইনভেস্টিগেটর। এই সিরিজটি তার বাস্তব জীবনের গোস্ট হান্টিং অভিজ্ঞতা এবং তার রহস্যময় মৃত্যুর উপর ভিত্তি করে তৈরি। আসলেই তার সঙ্গে কি হয়েছিল? তিনি কি সত্যিই আত্মহত্যা করেছিলেন নাকি কোনো অশরীরী সত্তা তাকে মেরে ফেলেছিল? তো চলুন ডুব দেই আজকের রহস্যের অন্তরালে। এপিসোড 1 শুরু হয় জুলাই ২০১৬ সাল থেকে, যেখানে ডাক্তাররা গৌরব তিওয়ারির মৃতদেহের পোস্টমর্টম করছেন। ডাক্তাররা জানান মৃত্যুর কারণ শ্বাসরোধ, কিন্তু গলায় যে দাগটি রয়েছে সেটি তারা ঠিক বুঝতে পারছেন না। দেখতে দাগটি হাতের ছাপের মতোই লাগছে, অথচ গৌরব তো নিজে ফাঁসি নিয়েছিলেন। একজন ডাক্তার বলেন বিষয়টি ভীষণ অদ্ভুত, তার পুরো ক্যারিয়ারে তিনি এমন কিছু কখনোই দেখেননি। এরপর দৃশ্য কেটে যায় এবং গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে সরাসরি ১০ বছর পেছনে, জুন ২০০৬ সালে, যখন গৌরব জীবিত ছিলেন। এখানে যে গল্প দেখানো হবে তা গৌরবের লেখা বই থেকেই অনুপ্রাণিত। এই সময় আমরা দেখি গৌরব নিউ দিল্লিতে তার বন্ধু প্যাকির বাড়িতে একটি পার্টিতে যোগ দিয়েছেন। কিছুদিন পরে তার লন্ডনে যাওয়ার কথা ছিল পাইলটের ট্রেনিং নেওয়ার জন্য। তখন গৌরবের ভূত প্রেতের ব্যাপারে কোনো আগ্রহই ছিল না। তিনি এসব বিষয়ে বিশ্বাসও করতেন না, শুধু ভূতের গল্প শুনতে তার মজা লাগত। এই পর্যন্তই। পার্টিতে বন্ধুরা মিলে একটি উইজা বোর্ড গেম খেলার সিদ্ধান্ত নেয়। গেমটি বিপজ্জনক হলেও কেউই সিরিয়াস ছিল না, সবাই মজা করেই খেলছিল। তারা আলোচনা করতে থাকে কাকে ডাকা হবে। শেষমেশ ঠিক হয় প্যাকির দাদিকে ডাকা হবে। দাদির নাম ছিল কুসুম কুমারী দেবী। সবাই দাদির নাম ধরে ডাকতে শুরু করে, সঙ্গে সঙ্গে হাসি ঠাট্টাও চলছিল। হঠাৎ করেই প্ল্যান চ্যাট নড়তে শুরু করে। সত্যিই যেন দাদির আত্মা এসে গেছে এবং উইজা বোর্ডের মাধ্যমেই জানায়, হ্যালো বাচ্চারা, আমি কুসুম কুমারী দেবী। সবাই ভয়ে কেঁপে ওঠে, কারণ ব্যাপারটা সত্যিই ঘটছে বলে মনে হচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়। এরপর আত্মাটি গৌরবকে ভর করে এবং বলে, আমি কুসুম কুমারী দেবী, এই বাড়ির মালকিন। তোমরা পার্টি করতে করতে আমার স্বর্গের মতো বাড়িটাকে নরক বানিয়ে ফেলেছ। আমার বাগান নষ্ট করে দিয়েছ, আর আমার নড়ি কাপ সেটের দুটো কাপও ভেঙে ফেলেছ। সে প্যাকিকেও বকাঝকা করে বলে সে নাকি অলস আর অকর্মা হয়েই থাকবে। সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে, মনে করে দাদির আত্মা এবার আর তাদের ছাড়বে না। কিন্তু ঠিক তখনই গৌরব হেসে ওঠে এবং জানায় সে আসলে প্র্যাঙ্ক করছিল। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে সে সত্যি সবাইকে ভয় পাইয়ে দিয়েছিল। এক বন্ধু তো মজা করে বলে, তোর পাইলট হওয়া ছেড়ে দিয়ে অভিনয় জগতে চলে যাওয়া উচিত। কি ভয়ানক অভিনয় করলি তুই। মুহূর্তেই ভৌতিক পরিবেশ বদলে গিয়ে হাসি ঠাট্টায় পরিণত হয়। তবে এরপর প্যাকি গৌরবের সঙ্গে আলাদা করে কথা বলে। সে বেশ চিন্তিত ছিল। সে জিজ্ঞাসা করে, তুই কি সত্যিই অভিনয় করছিলি? গৌরব বলে, না হলে আর কি। তখন প্যাকি প্রশ্ন করে, তাহলে তুই আমার দাদির নড়ি কাপ সেটের ব্যাপারটা জানলি কিভাবে? গৌরব বলে, তুই নিজেই হয়তো নিশ্চয়ই কখনো আমাকে বলেছিলি। কিন্তু প্যাকি জানায় সে কখনোই এমন কিছু বলেনি, এমনকি চাম্পু নামটাও যা দাদি ছোটবেলায় তাকে ডাকত। গৌরব অবাক হয়ে বলে, আমি নিজেও জানি না, হয়তো তুই কখনো আমাকে বলেছিলি। এরপর প্যাকি গৌরবকে তার দাদির একটি ছবি দেখায় এবং বলে, লক্ষ্য কর, আমার দাদির 4টা আঙ্গুল ছিল, তর্জনী আঙ্গুলটি ছিল না। গৌরব তখন বলে, তাতে কি? তখন প্যাকি জানায় যখন গৌরব দাদির নকল করছিল তখন সে নিজের তর্জনী আঙ্গুল ভাঁজ করে রেখেছিল। এটা শুনে গৌরব চমকে যায়, এটা কিভাবে সম্ভব? এরপর আমরা দেখি গৌরব লন্ডনে পাইলটের ট্রেনিং নিচ্ছে। একদিন প্লেন ওড়ানোর সময় হঠাৎই সমস্যা দেখা দেয়, ইঞ্জিন ফেল করে। গৌরব ভীষণভাবে প্যানিক করে যায়, কিছুই বুঝতে পারছিল না। প্লেনটি ক্র্যাশ করতেই বসেছিল। ঠিক তখনই কোথা থেকে যেন এক অচেনা লোক পিছন থেকে এসে গৌরবকে একটি নোপ টানতে বলে। গৌরব সেটাই করে এবং কোনো মতে প্লেনটি নিরাপদে ল্যান্ড করাতে সক্ষম হয়। একটু শান্ত হওয়ার পর তার মাথায় আসে সেই লোকটির কথা। সে পিছনে তাকিয়ে দেখে পিছনে কেউ নেই। গৌরব হতবুদ্ধি হয়ে যায়, লোকটি কে ছিল, কোথা থেকে এলো আর কোথায় বা চলে গেল। এই সময় গৌরবের কলিগ ভিকি আসে। গৌরব তাকে পুরো ঘটনাটি জানায়। প্লেনের ভেতরে একজন লোক ছিল যে তাকে সাহায্য করেছে। ভিকি জানতে চায় লোকটি কেমন ছিল। গৌরব বলে, দেখতে একদম পাইলটের মতো। সে তাকে প্লেন ল্যান্ড করতে সাহায্য করে হঠাৎ উধাও হয়ে গেছে। তখনও গৌরব ভূত প্রেতে বিশ্বাস করত না, কিন্তু তাহলে সেই লোকটি
কে ছিল? এই রহস্যের উত্তর খুঁজতেই গৌরব তদন্ত শুরু করে। তদন্তে সে জানতে পারে যে নবটি সে টেনেছিল সেটি আগে একটি ক্র্যাশ হওয়া প্লেনের অংশই ছিল, আর সেই ক্র্যাশ প্ল্যানের পাইলট যিনি মারা গিয়েছিলেন ঠিক সেই পাইলটই ছিলেন যাকে গৌরব তার প্লেনে রেখেছিল এবং যে তাকে প্রাণে বাঁচিয়েছিল। অর্থাৎ আগে ওই উইজা বোর্ডের অদ্ভুত ঘটনাটি আর এখন এই প্লেনের ঘটনাটি সব মিলিয়ে এসব বিষয় গৌরবের মাথা পুরোপুরি নাড়িয়ে দিয়েছিল। তার মনে অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যেগুলোর উত্তর এখন তার দরকার। গৌরব সবসময় বিজ্ঞান আর যুক্তিতে বিশ্বাস করত, তাই নিজের প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই সে লন্ডনের প্যারানর্মাল সোসাইটিতে যায়, যেখানে ভূতপ্রেতকে বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গিতে দেখা হয়। এখানে গৌরব প্রথমবারের মতো বিভিন্ন ডিভাইসের সঙ্গে পরিচিত হয়, যেমন ইএমএফ মিটারের ইত্যাদি। সেখানে তার পরিচয় হয় জুলিয়া নামের এক মহিলার সঙ্গে এবং তার অ্যাসিস্ট্যান্টের সাথেও। গৌরব তাদের কাছে দাদির ঘটনা আর প্লেনের পুরো গল্প শোনায়, কিন্তু তারা সহজেই তার কোনো কথাই বিশ্বাস করে না। প্রথমে তারা গৌরবকে পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। তাকে একটি টাস্ক দেওয়া হয় যেখানে তাকে যেতে হয় একটি হন্টেড লোকেশনে। সেটা ছিল একটা পরিত্যক্ত হাসপাতাল, যেখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটির মূল উৎস হিসেবে ধরা হতো মর্গের ফ্রিজার নম্বর 10কে। গৌরব একাই হাসপাতালে ঢোকে, সঙ্গে শুধু একটি আইএমএফ মিটার যেটি ক্লিয়ারলি সিগন্যাল দিচ্ছিল। মর্গের কাছে গিয়ে সে কারো উপস্থিতি অনুভব করে, কিন্তু কাউকেই সে দেখতে পায় না। তবে আমরা দর্শকরা দেখতে পাই তার ঠিক পিছনে একটি মেয়ের আত্মা দাঁড়িয়ে আছে, যা কয়েক মুহূর্তের জন্য দেখা দিয়ে আবার মিলিয়ে যায়। হঠাৎ করে গৌরবের মাথায় অদ্ভুত এক চিন্তা আসে। সে ফ্রিজার নম্বর 10-এর ভেতরে গিয়েই শুয়ে পড়ে, আর ঠিক তখনই হঠাৎ করে ফ্রিজারটি লক হয়ে যায়। ভয় পাওয়ার জন্য এটুকুই যথেষ্ট ছিল, কিন্তু তার উপর সেখানে সে একটি মেয়ের ভূতকেও দেখতে পায়। মেয়েটিকে দেখতে জীবিত লাশের মতো লাগছিল। এত ভয়ঙ্কর পরিস্থিতিতেও গৌরব নিজেকে শান্ত রাখে এবং বলে, মরিন, আমি গৌরব, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। এরপরই লকারটি খুলে যায় এবং সে বাইরে বেরিয়ে আসে। কিন্তু এখানে অদ্ভুত বিষয় হলো, গৌরবকে তো কেউই বলেনি যে মেয়েটির নাম মরিন, তাহলে সেই নামটি সে জানল কিভাবে? তখন সোসাইটির লোকজন তাকে জানায় গৌরবের ভেতরে একটি বিশেষ ক্ষমতা রয়েছে যা খুব কম মানুষের মধ্যেই থাকে। সে আত্মাদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে, আর এটাই ছিল কারণ সে দাদির সঙ্গে সম্পর্কিত এত তথ্য জেনে গিয়েছিল। যদিও দাদির আত্মা গৌরবকে ভর করেনি, তবে দাদির আত্মা সেখানে উপস্থিত ছিল এবং কোনোভাবে গৌরব তার সঙ্গে সংযুক্ত হয়ে পড়েছিল। সেই সংযোগের মাধ্যমেই কিছু ইনফরমেশন অজান্তেই গৌরবের কাছে পৌঁছে যায়। তখন সে বুঝে যায় যে তার মধ্যে সত্যি এই ধরনের এক বিশেষ ক্ষমতা রয়েছে। এরপর যখন গৌরব প্লেনের ভৌতিক ঘটনার কথা ওই ইনস্টিটিউশনের লোকদের বলে, তারা তার কথায় বিশ্বাস করে না। তারা এটাকে গৌরবের হ্যালুসিনেশন বলেই উড়িয়ে দেয়। কিন্তু গৌরব নিজের কথায় অটল থাকে। তখন তাকে জানানো হয় যদি সে এই কথা মেনে নিতে অস্বীকার করে তাহলে তাকে ইনস্টিটিউশন থেকে বের করে দেওয়া হতে পারে এবং তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু গৌরব স্পষ্টভাবে বলে দেয়, সত্য যা সে সেটাই বলবে। সে যা দেখেছে তা অস্বীকার করে মিথ্যা কিভাবে বলবে? ফলস্বরূপ গৌরবকে পাইলট হওয়ার জন্য মানসিকভাবে অযোগ্য ঘোষণা করে ইনস্টিটিউশন থেকে ফেল করে বের করে দেওয়া হয়। তার পাইলট ক্যারিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। গৌরবের বাবার তার উপর অনেক আশা ছিল। এত মেধাবী ছেলেকে এভাবে ফেল করে বের করে দেওয়া হয়েছে এটা তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। কিন্তু গৌরবের এতে কোনো আক্ষেপই ছিল না। সে বলে এখন তার আর পাইলট হওয়ার কোনো ইচ্ছাই নেই। বাবা জিজ্ঞাসা করেন, পাইলট না হলে সে কি হতে চায়? উত্তরে গৌরব বলে সে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর হতে চায়। এই কথায় তার বাবা কিছুই বুঝতে পারেন না, কারণ তিনি এমন শব্দ এই প্রথমবারই শুনলেন। পরে গৌরব যখন ব্যাখ্যা করে বলে যে এর মানে ভূত ধরার কাজ, তখন তার বাবা রেগে গিয়ে বলে, এত টাকা খরচ করে পড়াশোনা করিয়েছি এই জন্য যে তুই তান্ত্রিক হবি? তিনি মনে করেন গৌরব অন্ধবিশ্বাসের পথে চলে গেছে। তখন গৌরব তাকে বোঝায় এটা অন্ধবিশ্বাস নয়, এটা সায়েন্স। সে তাকে বিভিন্ন বইও দেখায়। গৌরব জানায় ইংল্যান্ডে থাকার সময় সে প্যারানর্মাল সোসাইটিতে জয়েন করেছিল। এটি এমনই একটি গ্রুপ যারা আত্মাদের নিয়ে গবেষণা করে, তাদের সঙ্গে যোগাযোগ করে এবং কথা বলে, সবই সায়েন্টিফিক পদ্ধতিতে। গৌরব বলে ভারতে এখনো এমন কেউ নেই, আর সে চায় ভারতে প্রথম প্যারানর্মাল রিসার্চার হতে। কিন্তু তার বাবা পরিষ্কারভাবে না করে দেন এবং বলেন এসব করে কিছুই হবে না, কাল থেকেই তোকে আমার ফ্যাক্টরিতে কাজ করতে হবে। বাবার কথায় গৌরব পরদিন ফ্যাক্টরিতে কাজ শুরু করে। সেখানে সে কাজ শিখছিল, কিন্তু ভূতপ্রেত নিয়ে তার আগ্রহ একটুও কমেনি। একদিন সে খবরের কাগজে পড়ে একটি ভৌতিক হোস্টেলে এক ছাত্রের মৃত্যু হয়েছে। শিরোনামে প্রশ্ন করা হয়েছিল একজন ছাত্রের প্রাণ কে নিয়েছে,
কোনো ভূত? এই খবর পড়ে গৌরব আর নিজেকে আটকাতে পারেনি। সে সরাসরি ওই হোস্টেলটি দেখতে চলে যায়। সেখানে গিয়ে সে ওয়ার্ডেনের সঙ্গে কথা বলে এবং তারপর সেই রুমটি দেখতে যায়। এখন ওয়ার্ডেন বুঝতেই পারছিল না যে গৌরব আসলে কে। সে অবাক হয়ে বলে, তুমি কে ভাই? তান্ত্রিকও তো মনে হচ্ছে না, তোমার কি ভয় লাগছে না? তখন গৌরব তার সেই আইকনিক লাইনটি বলে, নলেজ ক্যান্সেলস ফিয়ার। এই কথা বলেই সে একাই ওই রুমে ঢুকে যায় আত্মাটির সঙ্গে কথা বলার জন্য। কিন্তু ঠিক তখনই এক কনস্টেবল এসে তাকে সেখান থেকে বের করে দেয়। সে রেগে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কে? তান্ত্রিক নাকি নিউজ চ্যানেলের লোক? গৌরব বলে, না স্যার, আমি এর কোনোটাই নই। এতে কনস্টেবল আরো ক্ষেপে যায় এবং বলে, তাহলে এখানে কি করতে এসেছো? বলে তাকে লাঠি দেখিয়ে তাড়িয়ে দেয়। এই ঘটনার পর গৌরব বুঝে যায় যে ভারতে প্যারানর্মাল ইনভেস্টিগেটর বলে আসলে কিছুই নেই। মানুষ এই বিষয়টা বলতে কিছুই জানে না, আর সে চেয়েছিল সবাই যেন এটা জানে। তখনই সে আইপিএস ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি গঠনের কাজ শুরু করে। সে একটি অফিস খোলে, কার্ড ও ভিজিটিং কার্ড ছাপায়, আর এখন তার দরকার ছিল একটি টিম। এই সময় তার পরিচয় হয় মেঘা নামের একটি মেয়ের সঙ্গে। মেঘার সঙ্গে কথা বলে গৌরব বুঝতে পারে সেও সুপারন্যাচারাল বিষয় নিয়ে অভিজ্ঞতা অর্জন করেছে এবং এসব বিষয়ে গভীর আগ্রহ রাখে। তাই গৌরব দেরি না করে মেঘাকে নিজের টিমে নিয়ে নেয়। এরপর রাজ নামের এক ছেলে তার সঙ্গে দেখা করতে আসে। সে একজন ক্যামেরাম্যান হিসেবে গৌরবের সঙ্গে কাজ করতে চেয়েছিল। মেঘা বলে তার কাজ ভালো, কিন্তু গৌরবের আপত্তি ছিল রাজ তো ইএমএফ এর ফুল ফর্ম পর্যন্ত জানে না, আর কখনো কোনো প্যারানর্মাল অভিজ্ঞতাও তার হয়নি। তাহলে তাকে টিমে রাখার কারণটাই বা কি? তখন রাজ বলে তার কাছে একটি প্যারানর্মাল কেস আছে। তার এক কাজিন বিক্রম গত 2 বছর ধরে তার স্ত্রী তিশার সঙ্গে রয়্যাল বাংলোতে থাকছে। গৌরব জিজ্ঞাসা করে সমস্যা কি তাদের বাড়িতে? রাজ বলে না, সমস্যা তাদের কুকুরে। এরপর সবাই বিক্রমের বাড়িতে যায়। বিক্রমের সঙ্গে কথা বলে তারা জানতে পারে তারা তাদের কুকুর ব্রুনোকে ভেটেরিনারির কাছেও দেখিয়েছে। ডাক্তাররা বলেছেন এটা কোনো বিহেভিয়ারাল ইস্যু, কিন্তু ঠিক কি সমস্যা সেটা তারা বলতে পারেনি। এরপর গৌরব এবং তার টিম ব্রুনোকে দেখতে যায়। দেখা যায় ব্রুনো জানালার সামনে বসে বাইরে তাকিয়ে আছে। দিশা জানায় ব্রুনো প্রায়ই এভাবে জানালার সামনে বসে থাকে, বাইরে কি যেন সে দেখতে থাকে। তখন গৌরব এবং তার টিম কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করে। জানালার কাছে তাপমাত্রা হঠাৎ কমে যাওয়া, ক্যামেরার ব্যাটারি অল্প সময়ে পুরোপুরি ড্রেন হয়ে যাওয়া। গৌরব বলে এই ঘরে নিশ্চিতভাবেই কোনো আত্মা আছে। বিক্রম অবাক হয়ে জিজ্ঞাসা করে এত নিশ্চিত হয়ে সে কিভাবে বলছে? তখন গৌরব ব্যাখ্যা করে বলে সে হঠাৎ করে এমন কথা বলছে না। এর 4টি কারণ আছে। প্রথমত, ঘরের বিভিন্ন জায়গায় তাপমাত্রার পার্থক্য। দ্বিতীয়ত, খুব দ্রুত ব্যাটারি চার্জ শেষ হয়ে যাওয়া। তৃতীয়ত, সে নিজে এখানে একটি অদ্ভুত এনার্জি অনুভব করছে। আর চতুর্থ কারণ হলো যে কারণে তারা এখানে এসেছে, বলা হয় পশুরাও ভূতকে দেখতে এবং অনুভব করতে পারে। তাই ব্রুনো এমন আচরণ করছে। এখানে 100% কোনো আত্মা রয়েছে। এই সময় দিশা জানায় সেও কিছু দেখেছে। সে বলে এক রাতে সে একটি হরর মুভি দেখছিল। দেখতে দেখতে তার ঘুম পেয়ে যায় এবং সে শুয়ে পড়ে। তখন তার মনে হয় কেউ যেন তার চাদর টানছে। প্রথমে সে ভেবেছিল ব্রুনোই বুঝি করছে, কিন্তু ব্রুনো তখন জানালার পাশে বসেছিল। হঠাৎ করে সে একটি ভয়ঙ্কর ভূত দেখতে পায়, যার মুখ পুরোপুরি পুড়ে যাওয়া ছিল। মাত্র 1 সেকেন্ডের জন্য সেটি দেখা দিয়ে আবার মিলিয়ে যায়। দিশা বলে এটা তার কল্পনা ছিল নাকি সত্য সে জানে না, কারণ ওই সময় সে হরর মুভি দেখছিল। কিন্তু সে রাতের পর থেকে ব্রুনো আর সেই জানালা ছেড়ে নড়েনি। গৌরব তখন বলে এই বাড়িতে যাই থাকুক, সম্ভবত ব্রুনো তাকে এই জানালা দিয়ে আসা যাওয়া করতে দেখেছে, আর সেই কারণেই ব্রুনো সবসময় জানালার সামনে বসে থাকে, এখানে পাহারা দেওয়ার জন্য, আপনাদের সুরক্ষার জন্য। এরপর গৌরব এবং তার টিম এই বাড়ির ইতিহাস খোঁজ নিতে শুরু করে। তখন জানা যায় এখানে আবেগ নামে এক ছেলে থাকতো, যে এই বাড়িতেই আগুনে পুড়ে মারা গিয়েছিল। অর্থাৎ সে নিজেকে পুড়িয়েই আত্মহত্যা করেছিল। এই রুমেই তার মৃতদেহ পাওয়া গিয়েছিল। গৌরব সঙ্গে সঙ্গে বুঝে যায় এটা আবেগেরই আত্মা। এরপর গৌরব আত্মাটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে বলে, আবেগ, আমি গৌরব, তুমি যদি আমাকে কিছু বলতে চাও আমাকে বলতে পারো। কিন্তু বিশেষ কোনো উত্তর মেলে না। তখন গৌরব বিক্রমকে বলে ব্রুনোকে বাইরে নিয়ে যেতে। সে জানালা খুলতে যাচ্ছে। বিক্রম কষ্ট করে হলেও ব্রুনোকে বাইরে নিয়ে যায়। এরপর গৌরব জানালাটি খুলে দেয়। ঠিক তখনই গৌরব একটা প্রচণ্ড ধাক্কা খায়, আর এখানেই প্রথম এপিসোড শেষ হয়ে যায়।
দ্বিতীয় এপিসোডে শুরু হয় বর্তমান সময় থেকে। এখানে আমরা আইরিনকে দেখতে পাই, যে গৌরব তিওয়ারির কেসটি তদন্ত করছিল। এই তদন্তের অংশ হিসেবে সে আইপিএস টিমের সঙ্গে দেখা করে। সে তাদেরকে বলে, গৌরবকে আপনারাই সবচেয়ে ভালো চিনতেন, তাই আপনাদের কি মনে হয় গৌরবের মৃত্যু কিভাবে হয়েছিল? তখন মেঘা বলে, এর উত্তর জানতে হলে আগে গৌরবের পুরো গল্প জানতে হবে। এরপর সে শুরু থেকে গৌরবের জীবন কাহিনী আইরিনকে শোনাতে শুরু করে। এপিসোড 1-এ আমরা যা যা দেখেছিলাম ঠিক সেখান থেকে গল্পটা আবার নতুন করে এগোতে শুরু করে। গৌরব যখন জানালাটি খুলতে গিয়েছিল তখন আবেগের আত্মা তাকে ধাক্কা মারে। গৌরব প্রায় নিচেই পড়ে যাচ্ছিল, কিন্তু ঠিক সময়ে সে জানালার কোণা আঁকড়ে ধরে ঝুলে পড়ে। সঙ্গে সঙ্গে টিমের সবাই ছুটে এসে তাকে টেনে উপরে তুলে নেয়। সে অল্পের জন্য বেঁচে যায়। গৌরব জানায়, তার মনে হয়েছিল কেউ যেন তাকে ধাক্কা দিয়েছে, কিন্তু আবার পড়ে যাওয়া থেকেও বাঁচিয়েছে, যেন সেই আত্মার উদ্দেশ্য তাকে ক্ষতি করা নয়, শুধু সতর্ক করা। গৌরব বুঝতে পারছিল না আসলে আবেগের আত্মা কি চায়। বিক্রম আর দিশা তো গত 2 বছর ধরে সেখানে থাকছিল, এতদিনে সে কিছুই করেনি। তাহলে হঠাৎ করে এমন কি হলো যে সে এত অ্যাটাকিং হয়ে উঠল? কোন বিষয়টা তাকে এত রাগিয়ে দিল? এই সময় বাড়ির মালিকও সেখানে উপস্থিত ছিল এবং সবকিছু দেখছিল। সে বিরক্ত হয়ে বলে, এগুলো কি নাটক চলছে এখানে? ভুটটুত বলে কিছুই নেই। তখন গৌরব তাকে ডেকে নিজের হাত দেখায়, যেখানে পরিষ্কারভাবে হাতের ছাপ দেখা যাচ্ছিল। এরপর গৌরব সেখান থেকে চলে যায়, কিন্তু তারপরেই ব্রুনোর অবস্থা খুব খারাপ হয়ে যায়। আইপিএস টিম এসে দেখে ব্রুনো প্রায় মরতে বসেছে। দিশা কান্নায় ভেঙে পড়ে অনুরোধ করতে থাকে, কিছু করুন, না হলে সে মারা যাবে। তখন গৌরব সরাসরি আবেগের আত্মাকে বলে, দেখো আবেগ, ওকে ছেড়ে দাও, ও একটা নিরীহ প্রাণী। তুমি আসলে কি চাও আমাকে বলো। কিন্তু এবারও কোনো উত্তর মেলে না। এরপর গৌরব খোঁজ নিতে শুরু করে আবেগ কেন আত্মহত্যা করেছিল। তখন জানা যায় তার গার্লফ্রেন্ড তাকে প্রতারণা করেছিল। তারই বেস্ট ফ্রেন্ডের সঙ্গে তার সম্পর্ক চলছিল। এই কারণে আবেগ এমন চরম সিদ্ধান্ত নিয়েছিল এবং তার আত্মা এই ঘরেই আটকে পড়ে। এরপর বিক্রম এবং দিশা এখানে থাকতে আসে। 2 বছর পর্যন্ত কিছুই হয়নি, কারণ সম্ভবত আবেগ তাদের সম্পর্ক দেখে খুশি ছিল। কিন্তু এখন সে রেগে গেছে, কারণ বিক্রম আর দিশার সম্পর্কেও সমস্যা দেখা দিয়েছে। দিশা কয়েকদিন ধরে বিক্রমকে প্রতারণা করছিল, আর তার সম্পর্ক চলছিল বিক্রমেরই এক বন্ধুর সঙ্গে, অর্থাৎ একই কারণ যেটার জন্য আবেগ আত্মহত্যা করেছিল। এই বিষয়টাই তাকে সবচেয়ে বেশি ক্ষুব্ধ করেছে, বিশেষ করে দিশার উপর। এই সত্য জানতে পেরে দিশা ভেঙে পড়ে। সে নিজের ভুল স্বীকার করে এবং আবেগের আত্মাকে বলে দেয় যে সে তার সম্পর্ক শেষ করে দেবে এই মুহূর্ত থেকেই। তখনই আবেগের আত্মা শান্ত হয়ে যায় আর ব্রুনো আবার আগের মতো সুস্থ হয়ে ওঠে। গৌরবের টিম নিশ্চিত হয়ে যায় যে আবেগ আর কাউকে বিরক্ত করবে না। এইভাবেই এই কেসটির সমাধান হয়। এই পুরো গল্পটি আইরিন আইপিএস টিমের কাছ থেকে শুনছিল। গল্প শোনার পর সে গৌরবের সাইকিয়াট্রিস্ট নিহারিকার সঙ্গে দেখা করতে যায়, কিন্তু নিহারিকা কিছুই বলতে রাজি হয় না। সে বলে, যা বলার ছিল সব সে আগেই পুলিশকে জানিয়েছে, তারপর সেখান থেকে চলে যায়। এরপর গল্প আবার ফ্ল্যাশব্যাকে যায় গৌরবের মৃত্যুর ঠিক 1 মাস আগে। তখন গৌরব নিহারিকাকে বলছিল সে অনেক হন্টিং কেস সলভ করেছে, অনেক আত্মার সঙ্গে কথা বলেছে, আর এখন তার মনে হচ্ছে তাদের মধ্যে কোনো একটি আত্মা তার পিছু নিয়েছে। তখনই আমরা দেখতে পাই গৌরব ভীষণভাবে চিন্তিত এবং আতঙ্কিত অবস্থায় আছে। এরপর দৃশ্য সরাসরি মৃত্যুর দিনের ঘটনায় চলে যায়। গৌরব মুম্বাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। যাওয়ার আগে সে গোসল করতে যায়, কিন্তু আর বের হয় না। পরিবারের লোকজন দেখে বাথরুম থেকে পানি উপচে পড়ছে। তারা গৌরব গৌরব করে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। তখন বাধ্য হয়ে বাথরুমের দরজা ভেঙে ফেলা হয়। ভেতরে ঢুকে তারা দেখে বাথরুম পুরো পানিতে ভরা এবং গৌরব মেঝেতে পড়ে আছে। সে মারা গেছে। এই ঘটনার পর চারদিকে তোলপাড় শুরু হয়ে যায়। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে বিখ্যাত ভারতীয় প্যারানর্মাল এক্সপার্ট গৌরব তিওয়ারির রহস্যজনক মৃত্যু। বই লেখক আইরিনও এই খবরটি দেখতে পায়, আর এর সঙ্গেই এপিসোডটি শেষ হয়ে যায়। তৃতীয় এপিসোডের শুরুতে আমরা দেখি আইরিন পুলিশ স্টেশনে যাচ্ছে। যে অফিসার এই কেসটি দেখেছিল তার সঙ্গে সে কথা বলে। অফিসার জানায় পোস্টমর্টেম রিপোর্টে যা লেখা আছে ঠিক সেটাই হয়েছে, নিজের গলা চেপে আত্মহত্যা। কিন্তু এটা আইরিনের কাছে ঠিক লাগছিল না, কারণ বাথরুমের উচ্চতা এতটা ছিল না যে সেখানে ঝুলে পড়া সম্ভব, আর গৌরব নিজের গলার নিচে চেপে ধরতেও পারবে না। তাহলে এটা কিভাবে সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতেই সে লেগে পড়ে। এরপর সে বাড়ি ফিরে গৌরবের কিছু পুরনো ভিডিও দেখতে থাকে। ঠিক তখনই দরজার বেল বেজে ওঠে। সে দরজার আইহোল দিয়ে তাকিয়ে বিরক্ত হয়ে বলে, আবার তুমি? এবং হুঁশিয়ারি দেয়, এখান থেকে চলে যাও, নইলে পুলিশ ডাকবো। তারপর চারপাশ হঠাৎ করে শান্ত হয়ে যায়। সে দরজা খুলে দেখে বাইরে কেউ নেই। যে ছিল সে চলে গেছে।
পরদিন আইরিন আবার আইপিএস টিমের সঙ্গে দেখা করে। মেঘা আর রাজের গল্প সে আগেই জেনে গেছে, কিন্তু টিমে আরেকজন সদস্য ছিল সিদ্ধার্থ। আইরিন তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে আইপিএস এ যোগ দিয়েছিল। তখন সিদ্ধার্থ নিজের গল্প শোনাতে শুরু করে। সে বলে আসলে সে নিজেই প্রথমে একজন ভিকটিম হিসেবে গৌরবের কাছে এসেছিল। নিজের কেস নিয়ে সে গৌরবকে জানায় যে কয়েকদিন আগে তারা 3 বন্ধু, সে, বিবেক আর নীরজ একটি উইকেন্ড ট্রিপে মানজি খান্ডালার দিকে যাচ্ছিল। পথে হঠাৎ তারা একটি বাচ্চাকে দেখতে পায় আর গাড়িটি যেন তার শরীরের ভেতর দিয়ে চলে যায়। সে অবাক হয়ে যায়, এটা কি ছিল। সে পিছনে তাকিয়ে দেখে বাচ্চাটি তখনও রাস্তায় দাঁড়িয়ে আছে, আর পর মুহূর্তেই সেটিকে গাড়ির জানালার পাশেও দেখা যায়। সেই বাচ্চাটি ছিল একটি ভূত। ভয়ে সে চিৎকার করে ওঠে আর তারপরই সেটা মিলিয়ে যায়। প্রথমে তারা ভেবেছিল হয়তো কোনো ভুল বা কোনো কল্পনা, কিন্তু এরপর তারা পৌঁছে যায় রাজমাঝির রিসোর্টে। খাওয়া দাওয়া সেরে সবাই ঘুমিয়ে পড়েছিল। রাত প্রায় 2টার দিকে সিদ্ধার্থ খুব জোরে জোরে দরজায় ধাক্কার শব্দ শুনতে পায়। সে ভাবতে থাকে এত রাতে কে দরজা পেটাচ্ছে। সে উঠে দরজা খুলে দেখে বাইরে কেউ নেই, কিন্তু একটু দূরে প্রায় 12 থেকে 15 ফুট দূরত্বে সেই একই ছেলেটাকে দাঁড়িয়ে থাকতে দেখে। পর মুহূর্তেই ছেলেটা একদমই তার সামনে চলে আসে। তার চোখ ছিল একেবারে উল্টানো, ঠিক ভূতের মতো। সেটা দেখে সিদ্ধার্থ ভয়ে জোরে চিৎকার করে দরজা বন্ধ করে দেয়। তখন নীরাজ আর বিবেক ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করে কি হয়েছে, কেন চিৎকার করছিস। সিদ্ধার্থ বলে সেই বাচ্চাটা, ওকে আবার দেখেছি। বিবেক বিরক্ত হয়ে বলে সকাল থেকেই বলছিস বাচ্চা দেখছি বাচ্চা দেখছি, কোন বাচ্চা। হ্যাঁ, ঠিক তখনই আবার ধাক্কার শব্দ শোনা যায়, কিন্তু এবার সেটা ঘরের ভেতর থেকেই আসছিল। এবার নীরাজ আর বিবেক দুজনেই চমকে যায়, কে করছে এটা। বিবেক শব্দটা কোথা থেকে আসছে সেটা দেখতে যায়। দেখে শব্দটা আসছে আলমারির ভেতর থেকে। সে আলমারি খুঁড়ে দেখে ভেতরে সব স্বাভাবিক, কিছুই নেই, কিন্তু পরের মুহূর্তেই সেই ভৌতিক বাচ্চাটাকে সে নিজেও দেখতে পায়। এরপর আর দেরি না করে তারা 3 জন সেখান থেকে দৌড়ে পালায়। এক মুহূর্তও থামে না, সোজা গাড়িতে উঠে দ্রুত চলে যায়। তারা ভেবেছিল এবার হয়তো ভূতের পিছু ছেড়েছে, কিন্তু রাস্তায় চলার সময়ও বারবার তাকে দেখতে পায়। অর্থাৎ সে বাচ্চার ভূত তাদের পিছু নিয়েই নিয়েছে। তারা জানে তারা যেখানেই যায় সে তাদের পেছনেই থাকে, সব জায়গায় তাকে দেখা যায়। এমনকি যখন তারা গৌরবের কাছে এসেছিল তখনও পথে গাড়ির ভেতরে তাকে দেখেছিল। গৌরব প্রথমে তার টিম নিয়ে গাড়িটা চেক করে, কিন্তু কোনো সিগন্যাল পাওয়া যায় না। তখন গৌরব বলে হয়তো আপাতত চলে গেছে, কিন্তু আবার ফিরে আসবে। কেন জানি না সে ঠিক তাদের পিছু নিয়েছে। মেঘা বলে পঞ্চগণিতে এমন 1-2টি কেস ছিল যেখানে আত্মারা মানুষের পেছনে লেগে যায়। এমন আত্মা যাদের নিজের কোনো স্থায়ী ঠিকানা নেই। কিছু আত্মা থাকে যারা কোনো নির্দিষ্ট জায়গাকেই নিজের আশ্রয় বানিয়ে নেয়, এদিক ওদিক ঘোরে এবং কখনো কখনো কারো পিছু লেগে যায়। তখন সবাই প্রশ্ন করে তাহলে এদের হাত থেকে রেহাই পাওয়া যাবে কিভাবে। গৌরব বলে যত বেশি রিয়েক্ট করবে এরা তত বেশি পিছু নেবে, তাই আমার মতে একেবারে ইগনোর করাই সবচেয়ে ভালো। তখন এরা নিজে থেকেই চলে যায়, ভয় পাওয়ারও দরকার নেই। বেশিরভাগ সময়ে এরা ক্ষতিকর নয়। কিন্তু সিদ্ধার্থ বলে এই ক্ষেত্রে প্রথমবার হয়তো গৌরব ভুল ছিলেন, কারণ এরপর এক রাতে নীরাজ যখন নিজের বাড়িতে কাজ করছিল তখন সেই একই বাচ্চার ভূত এসে তাকে হন্ট করতে শুরু করে, এমনকি তার উপর আক্রমণ করে, তার গলা চেপে ধরে। খুব কষ্টে নীরাজ প্রাণে বাঁচে। পরদিন তারা 3 জন আবার সোজা গৌরবের কাছে আসে, কিন্তু এরপর কি হয় তা আর দেখানো হয় না, কারণ এখানেই সে দৃশ্য কেটে যায়। এরপর গল্প আবার ফ্ল্যাশব্যাকে চলে যায় গৌরবের মৃত্যুর 7 দিন আগে। আমরা দেখি গৌরব নিহারিকার কাছে এসেছে। এখানে উল্লেখ্য নিহারিকা গৌরবকে কলেজ জীবন থেকে ব্যক্তিগতভাবে চিনত। দুজন একসঙ্গে পড়াশোনা করেছিল। এখানে গৌরব নিহারিকাকে জানায় আসলে কে তার পিছু নিয়েছে। সে তাকে বারান্দার কাছে নিয়ে গিয়ে নিচে তাকাতে বলে, দেখো ওকে কি দেখতে পাচ্ছ। নিহারিকা বলে না, সে কাউকে দেখতে পাচ্ছে না। গৌরব বলে কিন্তু আমি দেখতে পাচ্ছি। আসলে গৌরব সেই একই বাচ্চাটাকেই দেখছিল যে ওই 3 জনের পিছু নিয়েছিল। এখন সেই বাচ্চার আত্মাই গৌরবের পেছন লেগেছে। গৌরব বলে ও আমার জন্যই এসেছে। আর এই কথার সঙ্গেই এই এপিসোডও শেষ হয়ে যায়। এরপর 4th এপিসোডের শুরু হয় সেই বাচ্চার কেসটাকে সামনে রেখে, যেখানে নীরাজের উপর আক্রমণ হয়েছিল। নীরাজ রাগে ফেটে পড়ে বলে তোমরা কি বলেছিলে ক্ষতি করবে না, কাল তো আমি মরতে মরতে বেঁচেছি। তখন গৌরব বলে তাহলে এই কেসটা হয়তো নর্মাল নয়, আমাদের এখন সেই জায়গাতেই যেতে হবে যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল, রাজমানজি। কিন্তু ওরা 3 জন বলে তাদের এখন আরেকটা ট্রিপে যাওয়ার প্ল্যান আছে, আর ওদিকে তারা একেবারেই যাবে না। গৌরব বলে ট্রিপ ক্যান্সেল করো আর আমাদের সঙ্গে চলো, নইলে ওটা তোমাদের সঙ্গে
সঙ্গে ওই ট্রিপেও চলে যাবে। তখন আর উপায় না দেখে তারা রাজি হয়। ট্রিপ ক্যান্সেল করে গৌরব আর তার টিমের সঙ্গে রাজমাঞ্জির দিকে রওনা দেয়। গাড়ি চালাচ্ছিল বিবেক। গৌরব তার পাশের সিটে বসেছিল আর বাকিরা পিছনে। হঠাৎ করে সেই বাচ্চার ভূতকে গাড়ির বোনেটের ওপর উঠে বসতে দেখা যায়। বিবেক ভয়ে প্যানিক করে সঙ্গে সঙ্গে ব্রেক কষে। সিদ্ধার্থ আর নীরাজও ওকে দেখছিল, কিন্তু বাকিদের কেউ কিছুই দেখতে পায়নি। যেহেতু ওই ভূতটা শুধু এই তিনজনকেই দেখা দিচ্ছিল, তাই এদের মধ্যে যেই ড্রাইভ করুক একই ঘটনা বারবার ঘটছিল। এই কারণে গৌরব বলে, আমি ড্রাইভ করি। এরপর সে নিজে গাড়ি চালিয়ে সবাইকে নিয়ে এগোয়। কিছু দূর যাওয়ার পর তারা রাস্তার ধারে এক চায়ের টুপরিতে গিয়ে থামে। সেখানে যে চাওয়ালা ছিল তাকে বাচ্চাটার চেহারা বর্ণনা করে তার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। প্রায় ৮-৯ বছরের ছেলে, মাথা পুরো কামানো, গায়ে সাদা গেঞ্জি আর শর্টস। চাওয়ালা বলে, সাহেব ও তো বাছুয়া, এখানে সবাই ওকে চেনে। ওকে দেখা খুব অশুভ বলে ধরা হয়। সে বলে, অনেক বছর আগের ঘটনা। বাছুয়া রাস্তার ধারে খেলছিল, লাট্টু ঘোরাচ্ছিল। ঘুরতে ঘুরতে লাট্টুটা রাস্তার মাঝখানে চলে যায়। সেটা তুলতে গিয়ে হঠাৎ একটা গাড়ির সঙ্গে তার অ্যাক্সিডেন্ট হয় আর সেখানেই তার মৃত্যু হয়। তারপর থেকেই তার আত্মা এই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তাই এই রাস্তা দিয়ে যারাই যায়, সামনে যে হনুমানজির মন্দির আছে সেখানে মাথা ঠেকিয়ে প্রণাম করে যেতে হয়, নইলে বাচুয়া পিছু নেয়। গৌরব বলে, ঠিক আছে, তাহলে সরাসরি হনুমান মন্দিরেই চলি। চা খেয়েই তারা রওনা দেয়, কিন্তু মাঝপথে হঠাৎ তাদের গাড়ি খারাপ হয়ে যায়। গৌরব বলে, এটা বাচুয়ার কাজ নয়, সে চায় না যে আমরা মন্দিরে পৌঁছাই। এরপর গৌরব কি করে, সেখানেই দাঁড়িয়ে এক বিশেষ ডিভাইসের মাধ্যমে বাচুয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, যেখানে ১ বা ২টা পিপ দিয়ে হ্যাঁ বা না বোঝানো যায়। গৌরব জিজ্ঞাসা করে, বাচুয়া, তুমি শুধু এই তিনজনকেই কেন দেখাচ্ছ? এর পেছনে কি কোনো কারণ আছে? বাচুয়া হ্যাঁ বলে সিগন্যাল দেয়। তখন মেঘা জিজ্ঞাসা করে, তোমার কি ওদের থেকে কোনো সাহায্য দরকার? সে না বলে। এতে ওই তিনজন আরো ভয় পেয়ে যায়। তাহলে সে আমাদের থেকে কি চায়? কেন আমাদের পিছু লেগেছে? গৌরব আবার জিজ্ঞাসা করে, বাচুয়া, তোমাদের কি ওদের থেকে কিছু দরকার? আবারও উত্তর আসে না। তখন মেঘা বলে দেয়, তাহলে ওদের ভয় দেখানো বন্ধ করো। এতে বাচুয়া রেগে যায়। গৌরব বলে, শান্ত হও, যদি আমার সঙ্গে কিছু বলার থাকে বলতে পারো। কিন্তু বাচুয়া আর কিছু বলে না, উল্টো সেই ডিভাইসটাই নষ্ট করে দেয়। ঠিক তখনই ওই চিৎকার করে বলে ওঠে বাচুয়া, কিন্তু গৌরব আর তার টিম কিছুই দেখতে পাচ্ছিল না। এরপর গৌরব থার্মাল ক্যামেরায় দেখে, আর সেখানেই বাচুয়া ধরা পড়ে। গৌরব সেই জায়গায় এগিয়ে যায় যেখানে বাচুয়া দাঁড়িয়েছিল। তিনজন জিজ্ঞাসা করে, গৌরব, আপনি কি ওকে দেখতে পাচ্ছেন? গৌরব বলে, না, দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করতে পারছি। ঠিক তখনই বাচুয়া গৌরবের কাঁধে হাত রাখে, কানে কানে অদ্ভুত কিছু ফিসফিস করে, তারপর হঠাৎ উধাও হয়ে যায়। এরপর ওই তিনজন জানায় যে সে চলে গেছে। এরপর শেষ পর্যন্ত সবাই মন্দিরে পৌঁছায়, বজরংবলীর আশীর্বাদ নেয়, আর এখানেই বাচুয়ার গল্পের সমাপ্তি হয়। সিদ্ধার্থ আরিয়ানকে বলে, সেদিনের পর আর কখনো বাচুয়া আমাকে বা আমার বন্ধুদের দেখা দেয়নি। কিন্তু প্রশ্ন থেকে যায়, বাচুয়া আসলে কি চাইছিল? কয়েকদিন পর তারা এর মানে বুঝতে পারে, যখন সিদ্ধার্থ আবার গৌরবের সঙ্গে দেখা করতে আসে এবং একটা ভয়ঙ্কর খবর দেয়। সে জানায়, আগে তারা যে বাসে মালসেজ ঘাটে ট্রিপে যাওয়ার কথা ছিল, সেই বাসটার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সবাই মারা গেছে। কিন্তু বাচুয়ার কারণে তারা তিনজন প্ল্যান ক্যান্সেল করে রাজমাঞ্জি চলে গিয়েছিল, তাই তাদের প্রাণ বেঁচে যায়। অর্থাৎ একভাবে বলা যায়, বাচুয়ার কারণেই তাদের জীবন রক্ষা পেয়েছিল। তখন গৌরব বুঝতে পারে মানুষ কেন বাচুয়াকে মানুষ রক্ষক মনে করে, কারণ সে শুধু তাকেই দেখা দেয় যার জীবনের উপর বিপদ রয়েছে। আর সেই কারণেই যখন বাচুয়া গৌরবকেও দেখা দিতে শুরু করেছিল, তখন গৌরব বলেছিল, আমার জীবনও বিপদের মধ্যে আছে, তাই সে আমাকে দেখা দিচ্ছে। এই কথাটা তখন গৌরব শুধু নিহারিকার সঙ্গে শেয়ার করেছিল, আর কাউকে বলেনি। কিন্তু গৌরবের মৃত্যুর পর তার টিম এই সত্য জানতে পারে এবং আরিয়ানকেও জানায়। এতে আরিয়ানও বুঝতে পারে যে গৌরবের মৃত্যুর পেছনে বাচুয়ার কোনো হাত ছিল না। এরপর বাচুয়ার কেসের পর সিদ্ধার্থ টিমে যোগ দেয়। তারপর টিম আরও অনেক কেস সলভ করে, কিন্তু একসময় আইপিএস ফাইন্যান্সিয়াল সমস্যায় পড়ে। তেমন আয় হচ্ছিল না, কেসও খুব কম আসছিল, আর যেগুলো আসছিল তার বেশিরভাগই ফেক বের হতো। অবস্থা এমন হয়ে যায় যে অফিসের ভাড়াও দেওয়া যাচ্ছিল না। তখন তারা ভাবে, যখন কেস আসছে না, তখন নিজেরাই একটা কেস তুলে নেওয়া যাক। রাজ তখন একটি আর্টিকেল বের করে, যেটা সেন্ট পিটার নামের এক পুরনো কবরস্থানের বিষয়ে। বলা হয়, আজও নাকি সেখানে এক ব্রিটিশ লোকের আত্মা নিজের কবর থেকে বেরিয়ে হাঁটাহাঁটি করে। বিষয়টা সবারই খুব ইন্টারেস্টিং লাগে, বিশেষ করে গৌরবের। এরপর আর দেরি না করে তাদের পরের কেস হয়ে যায় সেন্ট পিটারের পুরনো কবরস্থান।
তারা সঙ্গে করে সুহানি নামের এক মিডিয়ার মেয়েকেও নিয়ে যায়। সবার আগে তারা সেখানে থাকা কেয়ারটেকারের সঙ্গে কথা বলে। তারা বলে, আপনি তো এতদিন ধরে এখানে কাজ করছেন, নিশ্চয়ই কিছু দেখেছেন বা শুনেছেন। কেয়ারটেকার বলে, হ্যাঁ, আমি অদ্ভুত অদ্ভুত শব্দ শুনেছি, ছায়াও দেখেছি। তারা আবার জিজ্ঞাসা করে, তবুও আপনি এখানে কাজ করেন, ভয় লাগে না? সে বলে, ব্যাপারটা হলো আমরা ওদের ডিস্টার্ব করি না, তাই ওরাও আমাদের কিছু বলে না। কিন্তু গৌরবেররা তো ডিস্টার্ব করতেই এসেছিল। যাই হোক, এরপর তারা কবরস্থানে যায় এবং পুরো রাত সেখানেই থাকে। আশা ছিল কিছু একটা হবে, কিন্তু কিছুই হয় না, একদম কিছুই না। কোনো রকম সিগন্যালও পাওয়া যায় না, চারদিকে শুধু নিস্তব্ধতা। তবুও গৌরব তার টিম নিয়ে দ্বিতীয় রাতেও সেখানে যায়। সেই রাতটাও একইভাবে ফাঁকা কেটে যায়। তারপর তৃতীয় রাতেও যায়। গৌরবের যুক্তি ছিল, একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার স্নো ল্যাপার্ডের অপেক্ষায় মাসের পর মাস পাহাড়ে পড়ে থাকতে পারে, তাহলে আমরা মাত্র 3 রাতের জন্য কবরস্থানে থাকতে পারবো না কেন? কিন্তু যে মিডিয়ার মেয়েটা তাদের সঙ্গে ছিল তার মনে হচ্ছিল এখানে কিছুই হওয়ার নেই, সে শুধু অযথাই সময় নষ্ট করছে। ঠিক তখনই হঠাৎ কিছু একটা ঘটে। এক নারীর কান্নার শব্দ ভেসে আসে, ভীষণ ভয়ঙ্কর ভাবে। সবার গায়ে কাঁটা দিয়ে ওঠে, মনে হচ্ছিল কেউ অসম্ভব যন্ত্রণায় কাঁদছে। কিন্তু গৌরব একদমই ভয় পায়নি। সে শব্দের দিকে এগিয়ে যায় এবং কথা বলার চেষ্টা করে। বলে, হ্যালো, আমি গৌরব তিওয়ারি, আমি শান্তির বার্তা নিয়ে এসেছি, আমরা আপনাকে সাহায্য করতে এসেছি, আপনি কি আমাদের কিছু বলতে চান? ঠিক তখনই এক আত্মা সেখানে উপস্থিত হয়, দেখতে ভীষণ ভয়ঙ্কর। সে গৌরবকে ধরে ফেলে এবং তাকে পোজেস করে। মুহূর্তের মধ্যে গৌরবের শরীর একদম ফ্যাকাশে হয়ে যায় আর চোখ দুটো পুরো কালো হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই আত্মা গৌরবের শরীর ছেড়ে চলে যায়। সবাই দৌড়ে এসে সঙ্গে সঙ্গে গৌরবকে সামলায়। গৌরবের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। এরপর সে আর 1 সেকেন্ডও সেখানে থাকেনি, কাউকেও থাকতে দেয়নি। পুরো টিমকে নিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর আর কখনো সেখানে যায়নি, টিমকেও যেতে দেয়নি। সেই কেসটা অসম্পূর্ণই থেকে যায়। এই কথা শুনে আইরিন খুব অবাক হয়। সে বলে, আমি যতটা গৌরবকে চিনি, সে কখনো কোনো কেস অসম্পূর্ণ রেখে দেয়নি। যে কেসই হাতে নিয়েছে সেটাই সলভ করেছে। তাহলে এই কেসে এমন কি হলো যে সে এটাকে অসম্পূর্ণ রেখে দিল? কোন ভয়টা ছিল গৌরবের? সে কি কখনো আপনাদের কিছু বলেনি? মেঘা বলে, তা নয়, গৌরব কোনো কিছুকেই ভয় পেত না। রাজ বলে, সরি মেঘা, কিন্তু ভয় ছিল। আসলে জীবনে প্রথমবার আমি গৌরবের মুখে ভয় দেখেছিলাম। আইরিন বলে, কিন্তু গৌরব তো বলতো নলেজ ক্যান্সেলস ফিয়ার। মেঘা বলে, হ্যাঁ ঠিক সেটাই। গৌরব ওই ভূতটাকেই ভয় পায়নি, সে ভয় পেয়েছিল এই ভেবে যে এমন কি আছে যা তার বোঝার বাইরে, তার ক্ষমতার বাইরে। গৌরব অস্থির হয়ে পড়েছিল এই ভেবে যে ওটা কি ধরনের শক্তি। এমন কোনো এন্টিটির মুখোমুখি হয়তো গৌরব আগে কখনো হয়নি। আইরিন বলে, তাহলে আপনাদের কি মনে হয় গৌরবকে কি ওই আত্মাটাই মেরেছে? সিদ্ধার্থ বলে, আমি নিশ্চিত নই। রাজ বলে, আমি নিশ্চিত, কিন্তু সেটা ওই কবরস্থানের আত্মা ছিল নাকি অন্য কোনো আত্মা সেটা নিশ্চিত করে বলতে পারছি না। আর মেঘার কথা বলতে গেলে সে একেবারে কথা বলতে অস্বীকার করে উঠে সেখান থেকে চলে যায়। এখানেই আমরা বুঝতে পারি মেঘা একটা কথা লুকাচ্ছিল। সেদিন রাতে যখন ওই আত্মা গৌরবকে পোজেস করেছিল, তখন সে বলেছিল, আমি তোকে ছাড়ব না। সেই সময় মেঘাই গৌরবের সবচেয়ে কাছে দাঁড়িয়েছিল। এই কথাটা শুধু গৌরবের জন্য বলা হয়েছিল নাকি গৌরবের সঙ্গে মেঘার জন্য, তা এখনো পরিষ্কার হয়নি। আর এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। এর সঙ্গে ভিডিওর প্রথম পার্টও শেষ। এবার আমি আপনাদের সঙ্গে দেখা করব সেকেন্ড পার্টে। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং অবশ্যই কমেন্ট করে সেকেন্ড পার্ট লিখতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে সেকেন্ড পার্টে। ধন্যবাদ।